মাঠ গরম করে ফেলেছেন দুই আহমেদ, একজন হচ্ছেন আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান এবং আরেকজন হচ্ছেন বেনজির আহমেদ সাবেক পুলিশ প্রধান। গণমাধ্যমে কয়েকদিন ধরেই তাদেরকে নিয়ে নিউজ প্রকাশ হচ্ছে এবং নানামুখী আলোচনা হচ্ছে। এর মধ্যে বেনজির আহমেদের সম্পদের যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে অনেকেই অবাক হয়ে গেছেন যে দেশের ভিতরেই যার এত সম্পদ, বিদেশে তার না জানি আরো কত সম্পদ। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বেনজির আহমেদের যে বিদেশি সম্পদের তথ্যের কিন্তু খোঁজ চলছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউতে ইতিমধ্যে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বলা হচ্ছে কোন কোন দেশে বেনজির আহমেদের সম্পদ থাকতে পারে সেগুলো দুদককে তাড়াতাড়ি জানাতে হবে। প্রশ্ন আমাদের সামনে এসেছে, একটি হচ্ছে যে সরকার হঠাৎ করে কেন এরকম প্রভাবশালী দুই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে। আরেকটি হচ্ছে এই পদক্ষেপের মধ্য দিয়ে আসলে এর তাৎপর্য কি, এর ফলে কি হবে, শেষ পর্যন্ত এই দুই ব্যক্তির কপালেই বা কি আছে। সরকার কেন হঠাৎ করে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এই প্রশ্নটিকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কিছু ঘটনার সঙ্গে আমরা এর লিঙ্ক করতে পারি। একটি হচ্ছে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী ব্যক্তি ডোনাল্ড লু তিনি কিন্তু সফর করে গেছেন। এর আগেও তিনি এসেছেন এবং আগে যখন সফর করতেন তখন তিনি নির্বাচন প্রসঙ্গে বেশি কথা বলতেন, কিন্তু সর্বশেষ যে সফরটি সেখানে দুর্নীতিকে ফোকাস করা হয়েছে এবং বাংলাদেশের যে ভয়াবহ দুর্নীতির যে বিস্তার সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে এবং ব্যবস্থা নেওয়ার একটা তাগিদ দেওয়া হয়েছে। অনেকে এর সঙ্গে এই ঘটনার যুক্ত করছেন যে যুক্তরাষ্ট্রের এই আহ্বানের প্রেক্ষাপটেই হয়তোবা এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে সঙ্গে আরেকটি বিষয় কমন এখানে আছে, সেটা হচ্ছে যে বেনজির আহমেদ এবং আজিজ আহমেদ দুজনকেই কিন্তু যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। মানে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা দুই কর্মকর্তা যাদের বিরুদ্ধে দুর্নীতি সহ বা নানান অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ সবগুলোকে এক সূত্রে গেঁথে কিন্তু একটু হিসাব মেলানো যায়। কারণেই এই বিষয়টি গুরুত্ব পাচ্ছে যে যুক্তরাষ্ট্রের কথাই হয়তোবা এই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, হয়তোবা যুক্তরাষ্ট্রকে এক ধরনের আশ্বস্ত করার চেষ্টা থাকতে পারে এই পদক্ষেপের মধ্য দিয়ে। প্রশ্ন হলো যে শেষ পর্যন্ত এই দুই কর্মকর্তার ভাগ্যে কি ঘটবে। তিনজন ব্যক্তির কথা আমরা এক্ষেত্রে খুব মূল্যায়ন করতে পারি। একজন হচ্ছেন অর্থমন্ত্রী, একজন হচ্ছেন সড়ক যোগাযোগ মন্ত্রী এবং আরেকজন হচ্ছেন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। এর মধ্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, সরকার এক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করছে না। দুর্নীতি দমন কমিশনে আজিজ আহমেদের যে দুর্নীতির অনুসন্ধান চেয়ে ইতিমধ্যে আবেদনও করা হয়েছে, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও আমরা কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে দেখতে পারি। অন্যদিকে বেনজির আহমেদের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রেও দুর্নীতি দমন কমিশন তাদেরকে তার সপরিবারে তাকে তলব করেছে। অর্থমন্ত্রীর ওই বক্তব্যের বাইরে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য খুব গুরুত্বের দাবি রাখে। বেনজির আহমেদ এর সম্পর্কে উনি বলছেন যে তাকে যে ধরনের ব্যক্তিত্বের মনে করা হতো কিন্তু ভিতরে যে তিনি এরকম, এটা তো তারা আগে বোঝেননি, এরকম কথাবার্তা বলেছেন। অন্যদিকে আজিজ আহমেদ সম্পর্কে বলেছেন যোগ্যতার কারণেই তাকে সেনাপ্রদান করা হয়েছিল, তার যে ধরনের সার্টিফিকেট আছে, পড়াশোনা আছে, সেগুলো আর অনেক কর্মকর্তারই নেই। দুজনেরই যদি কোনো ধরনের অপরাধ থেকে থাকে তার বিচারের বা আইনি প্রক্রিয়ার মধ্যে আনা হবে, এই বিষয়টি তার পক্ষ থেকে খুব সোজাসাপটাভাবে ওবায়দুল কাদের এই কথা বলেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তিনি তার কথাটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারি, কারণ সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে যে হাই প্রোফাইল ডেলিগেট বা প্রতিনিধি দল আসতেন তারা কিন্তু এই সালমান এফ রহমানের সঙ্গেই যাবতীয় কমিউনিকেশন করতেন, কথাবার্তা বলতেন এবং তার বাসায় নৈশভোজের আয়োজন করা হতো এই হাই প্রোফাইল মিটিংয়ে। তো সালমান এফ রহমান বলছেন যে এক্ষেত্রে সরকার কোনো প্রোটেকশন দেবে না। সরকারের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে সালমান এফ রহমানের এই বক্তব্যটি খুব গুরুত্বপূর্ণ। তিন প্রভাবশালী ব্যক্তির কথাকে যদি আমরা সাম আপ করি বা মোটা দাগে দেখি তাহলে দেখবো যে আসলে এই দুজনের বিরুদ্ধে সরকার যে একটা ব্যবস্থা নিতে যাচ্ছে সেটা খুব স্পষ্ট। তার মানে তাদের ভাগ্যে আসলে আপাতত দৃষ্টিতে খুব ভালো কিছু আছে এটা মনে করার কারণ নেই। ঘরে বাইরে দুই দিকেই কিন্তু এই দুই আহমেদ বা দুই সাবেক প্রধান তারা কিন্তু বিপদে পড়েছেন। এক হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে তারা বিশ্বের অধিকাংশ দেশে ভ্রমণ করতে পারবেন না বা বিদেশে পালিয়েও যেতে পারবেন না। অন্যদিকে দেশের ভিতরেও কিন্তু তাদের দুর্নীতির বিরুদ্ধে বা অন্যান্য যে অপরাধের প্রসঙ্গ উঠছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে তাদের কপালে আসলে আমরা বলি না যে খারাপই আছে, সেরকমই একটি অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আরেকটি প্রশ্ন এখানে উঠেছে যে এই দুজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে কি দুর্নীতি কমবে বাংলাদেশে? আবার এও বলা হচ্ছে যে সরকার আসলে দুর্নীতি দমনে সরকারের সদিচ্ছা কম, বরং যুক্তরাষ্ট্র চাচ্ছে বলে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এই বক্তব্যটিকে একটু পাশেও যদি রেখে চিন্তা করি তাহলে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা বাংলাদেশের সামগ্রিক দুর্নীতির যে চিত্র সেই চিত্রে কি প্রভাব ফেলবে। একটা বিষয় হলো যে উপরের দিকের যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে আমরা সচরাচর দেখি না। বিশেষ করে আমরা প্রায় বলি যে রাঘব বোয়ালদের ধরা হয় না, কিন্তু এই দুজনের যে কারণেই তাদেরকে ধরা হোক না কেন বা যে প্রক্রিয়া এগোচ্ছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে দিন শেষে সরকারের জন্য কিন্তু এটা একটা ইতিবাচক দিক। এ কারণে যে অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা এই ঘটনার পর সতর্ক হবে, এটা যেরকম সত্য
আবার অনেকে বলছেন যে এখন দেশের ভিতরে কিন্তু কেউ আর সম্পদ করবে না, দুর্নীতিবাজরা বিদেশে সম্পদ করবেন। এগুলো হতে পারে, কিন্তু আলটিমেটলি এরকম উচ্চ পর্যায়ের দুজন কর্মকর্তার বিরুদ্ধে যখন দুর্নীতির পদক্ষেপ নেওয়া হয়, সেটা সামগ্রিকভাবেই আমাদের দুর্নীতির উপরে আমাদের দুর্নীতির চিত্র হয়তো বা মোটা দাগে বা বড় পরিসরে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু এটা একটা দৃষ্টান্ত হিসাবে এর কিন্তু গুরুত্ব আছে যে দুর্নীতি করলে কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে থাকে না, কোনো না কোনো সময় তাকে ধরা পড়া লাগতে পারে। এই মেসেজটিকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে চাই। তবে আলটিমেটলি এই দুইজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এই সংশয় কিন্তু মানুষের মধ্যে আছে, কারণ আমরা এর আগে দেখেছি দুর্নীতি দমন কমিশন অনেক ঘটনার তদন্ত করে, পরে সেই দুর্নীতিবাজ সেই কর্মকর্তাকে ক্লিন চিট দেয়, এরকম অভিযোগ দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আছে। শেষ পর্যন্ত যাই হোক না কেন, অন্তত এ পর্যন্ত এই দুই কর্মকর্তা, তাদের কিন্তু সাবেক দুই কর্মকর্তা, তাদের ফেভারে আসলে কিছু নেই। সামাজিকভাবে হলেও তারা কিন্তু একটা বিচারের মুখোমুখি ইতিমধ্যে পড়ে গেছেন, মানুষ কিন্তু জেনে গেছে, এবং মানুষের মধ্যে কিন্তু তাদের প্রতি সমান সহানুভূতিশীল কোনো অবস্থান পাওয়া যায় না, বরং মানুষ কিন্তু এই ঘটনায় বেশ খুশি। সব মিলিয়ে বলা যায় এই সাবেক দুই প্রধানের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, আলটিমেটলি সেটা সরকারের জন্য একটি ভালো ফল আনবে, মানুষের মধ্যে কিছুটা হলেও একটা ধারণা জন্মাবে যে সরকার এই শক্ত পদক্ষেপটি নিতে শেষ পর্যন্ত পেরেছে। তবে বাংলাদেশের সামগ্রিক দুর্নীতির খুব উন্নতি যে হবে এমনটি বলা যাবে না, কারণ আমাদের উপরের পর্যায়ে যেরকম দুর্নীতি আছে, নিচের পর্যায়ে দুর্নীতি আছে। এই সামগ্রিক দুর্নীতি মোকাবেলা করার জন্য যে ধরনের সদিচ্ছা বা যে ধরনের পদক্ষেপ প্রয়োজন সেগুলো আমরা দেখছি না। এটা স্পষ্ট যে সরকার চাইলে যে কারো বিরুদ্ধেই দুর্নীতির ব্যবস্থা নিতে পারে, এবং সেটা দিন শেষে সরকারকেই লাভবান করবে।